তাদের সর্বপ্রথম এই দেশে এসছে। এটা আমরা আমাদের বিভিন্ন গবেষণা থেকে জানি, সাথে সাথে তাদের লেখা বই পুস্তক থেকে আমরা এই কথা জানি। তাদের লেখা বই পুস্তকে তাদের একজন গবেষক হচ্ছে ভুবন মোহন রায়। ভুবন মোহন রায় তার বইতে লিখছেন যে তাদের লোকগীতি, মানুষ নিজের জাতিসত্তা নিয়ে গান গায়, এরকম তাদের লোকগীতির মধ্যে বলতেছেন আদি রাজা শের মোস্তফা রোয়াং ছিল বাড়ি, অর্থাৎ তাদের আদি রাজা ছিল শের মোস্তফা, তার বাড়ি ছিল রোয়াং। রোয়াং মানে রোশান, রোশান মানে আরাকান। তাদের গানের ভিতরে আমরা পাই তারা অধিবাসী ছিল আরাকানের, আর তারা দাবিদার হচ্ছে বাংলাদেশে আদিবাসী হওয়া। আদি রাজা শের মোস্তফা রোয়াং ছিল বাড়ি। তারপর তারা সেখান থেকে কেন আসছে, আরাকান থেকে এদেশে কেন আসছে? গরত গেলে মগে পায়, অর্থাৎ বর্তমান আমরা যদি আরাকানের দিকে তাকাই তাহলে আরাকান অশান্ত, সেখানে মুসলিমরা হচ্ছে রোহিঙ্গা মুসলমান। রোহিঙ্গা মুসলমানদের উপর নির্দয় অত্যাচার চালাইতেছে সেখানকার এই বৌদ্ধ বলতে এই সম্প্রদায়ের নাম মগেরা, বৌদ্ধরা অত্যাচার চালাইতেছে। এই অত্যাচারে অতিষ্ঠ হইয়া ওইখানকার মুসলমানরা এই দেশে আশ্রয় নিচ্ছে। হুবহু একই কারণে এই চাকমারা এখন থেকে 278 বছর আগে এদেশে আশ্রয় নিয়েছিল। তাদের লোকনীতি হলো কি, গরত গেলে মগে পায়, অর্থাৎ ঘরে ঘরে মগেরা আসে নির্যাতন করে। বর্তমান রোহিঙ্গাদেরকে যেরকম মগেরা নির্যাতন করে, তখনকার মুসলমানদেরকে এই চাকমাদেরকে মগেরা নির্যাতন করত। মগেরা নির্যাতন করলে তারা কি করতো, জঙ্গলে পালাইতে দিত। জঙ্গলে যখন পালাইতে দিত, জারাত গেলে বাঘে খায়, জঙ্গলে গেলে বাঘে খেয়ে ফেলে, বাঘে আক্রমণ করে। তাহলে এই দেশের বসবাসটা তাদের জন্য একরকম কঠিন হয়ে গেছে। তখন তারা কি করবে, চলো বা বেলুক চলে যাই, চম্পকনগর ফিরে যাই। তারা বলতেছে আমরা আমাদের চম্পকনগর চলে যাই। এখন চম্পকনগর কোথায়? এটার উদাহরণটা যদি এভাবে দেওয়া হয়, এখন থেকে 1000 বছর আগে যে লোকটা দুনিয়া থেকে চলে গেছে, সেই লোকটাকে আপনি যদি বলেন তুমি ঢাকা চিনো, ঢাকা, সে কি ঢাকা চিনবে? কারণ 1000 বছর আগে ঢাকা নামে কোনো জায়গা ছিল না। তাহলে 1000 বছর আগের চম্পকনগর যে জায়গাটা ছিল সেটাও এখন চম্পকনগর নাই, হয়তো জায়গার নাম পরিবর্তন হয়ে গেছে। তবে তাদের বিভিন্ন আচার আচরণ থেকে আমরা অনুমান করি চম্পকনগর হচ্ছে হিমালয়ের পাদদেশের কোনো একটা অঞ্চল। অর্থাৎ চলো বা ভেলুক চলে যাই, চম্পকনগর ফিরে যাই, চলো আমরা এই দেশে থাকবো না, আমরা চম্পকনগরে চলে যাব। এবং একটা জাতি কখনো একক কোনো ব্যক্তির নির্দেশে চলে না। সে হিসেবে তাদেরকে এককভাবে কে নিয়ন্ত্রণ করতে পারে নাই, তাদের বিভিন্ন সর্দার, বিভিন্ন নেতা ছিল। একজন নেতার নাম ছিল শের মোস্তফা। তার নেতৃত্বে ছোট্ট একটা গ্রুপ নির্যাতনে অতিষ্ঠ হইয়া দেশ ত্যাগ করে প্রথম চট্টগ্রামে আশ্রয় নিয়েছে 1737 সালে। চট্টগ্রামের তখন ডিসি ছিলেন, বর্তমানে আমরা ডিসি বলি, মোগল আমলে সেটাকে বলা হতো মোগল নায়েক। চট্টগ্রামের ডিসি ছিলেন জুলকদর খান। জুলকদর খান শের মোস্তফাকে তার লোকজন সহ আশ্রয় দিলেন চট্টগ্রামে। কেন আশ্রয় দিলেন? চট্টগ্রামের ডিসি হল জুলকদর খান, যাকে আশ্রয় দিচ্ছেন তিনি হচ্ছেন শের মোস্তফা। অর্থাৎ যিনি আশ্রয় দিচ্ছেন তিনি তো এই অঞ্চলের ডিসি, মোগল নায়েক। আমরা স্পষ্টই বুঝতে পারছি মুসলমান, কিন্তু যাকে আশ্রয় দিচ্ছে তার নাম হচ্ছে শের মোস্তফা। উদ্বাস্ত মুসলমানকে মুসলমান আশ্রয় দিচ্ছে। আর ওই মুসলমান হচ্ছে বর্তমান চাকমা নেতা যিনি দেবাশিস রায়। দেবাশিস রায়ের 15তম পুরুষ, তিনি 15তম পুরুষ বর্তমান চাকমা রাজা। তারপরে আশ্রয় দেওয়ার পরে পিছনের লোকেরা যখন শুনতে পাইল যে সামনে যারা গেছে তারা আশ্রয় পেয়েছে, তখন দলে দলে লোক চাকমারা বাংলা অঞ্চলে আসা শুরু করলেন। যখন দলে দলে লোক আসা শুরু হইল, এত বেশি পরিমাণ লোক, জায়গা দেওয়ার মতো জায়গা চট্টগ্রাম অঞ্চলে নাই। এদেরকে সরকারিভাবে পুনর্বাসন করা হলো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোতলা উপত্যকায়। এই হচ্ছে এই দেশের বৈধ সরকার, মোগল সরকার, যাদেরকে পুনর্বাসন করছে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে। এরপরে রাঙ্গুনিয়াতে বসবাস করা অবস্থায় তারা যখন দেখলেন যে পূর্ব দিকে
দক্ষিণ দিকে উত্তর দিকে বিশাল বিস্তীর্ণ পার্বত্য চট্টগ্রাম খালি, তখন তারা পার্বত্য চট্টগ্রামে ঢুকে গেল। পার্বত্য চট্টগ্রামে ঢুকে যাওয়ার পরে তারা আগে থেকে পার্বত্য চট্টগ্রামে মুসলমানের বসবাস ছিল, কিন্তু সংখ্যায় কম ছিল। পার্বত্য চট্টগ্রামে ঢুকে যাওয়ার পরে অটোমেটিক তারা যেহেতু সংখ্যায় বেশি, তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল। এই হচ্ছে চাকমাদের পার্বত্য চট্টগ্রামে আগমনের ইতিহাস। এরপরে সেখানে আরো সম্প্রদায় আছে। আমি বলছি যে চাকমারা আসছে এদেশে বার্মার মগদের অত্যাচার, রাখাইন, মগের ওই গোষ্ঠীটার নাম হলো রাখাইন। রাখাইনদের অত্যাচারে আজকে যেরকম রোহিঙ্গারা আসতেছে, তখন এই চাকমারা আসছে। রোহিঙ্গারা যেমন মুসলিম ছিল, চাকমারাও মুসলিম ছিল। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে পার্বত্য চট্টগ্রামে তো আমরা মগও দেখি, মগ মানে ওই রাখাইন, তাহলে তাদের অত্যাচারে চাকমারা এই দেশে আসলো, এদেশে মগেরা কোথেকে আসলো? এটার উত্তর হলো 1757 সালের পরে মগেরা এই দেশে আসছে, এবং মগ একটা ঐতিহ্যবাহী গোষ্ঠী। তাদের হাতে বার্মার শাসন ক্ষমতা এখনো আছে, তখনও তারা বার্মার শাসক ছিল। আমাদের বাংলাদেশের সব মানুষ তো আলেম না, ঠিক না? সব মানুষ মাস্টার না, সব মানুষ চোর না, সব মানুষ ডাকাত না। একটা দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে, বিভিন্ন মন মেজাজের মানুষ থাকে। বার্মাতে মগদের মধ্যে কিছু মানুষ ছিল সমুদ্রে পাহাড়ে ডাকাতি করত। এই ডাকাতদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এদেরকে ধরপাকড় করার জন্য। অর্থাৎ এদের উপর যখন চিরুনি অভিযান শুরু হলো, তখন তারা দেশ ত্যাগ করল। এই যে ডাকাতি করতে যে ডাকাতদের যে দল, এই দলের নেতার নাম ছিল কেউটি মগ, কেউটি মারমা। কেউটি মারমার নেতৃত্বে 1757 সালের পরে বার্মার সরকারের ধরপাকড়ের হাত থেকে বাঁচার জন্য কেউটি মগের নেতৃত্বে তার ডাকাত বাহিনীর সদল বলে বাংলা অঞ্চল আশ্রয় নিছে। 1757 সালের পরে 1757 সালে এদেশে ইংরেজ শাসন কায়েম হয়েছে। অর্থাৎ মোগল আমলে আসছে চাকমারা, ইংরেজ আমলে আসছে মগেরা। তারপরে ওই লোকগুলো যখন এদেশে আশ্রয় দিছে, এদেশে আশ্রয় নেওয়ার পরে ওই দেশে যারা বসবাসকারী ছিল তাদের আত্মীয় স্বজন এই সমস্ত ডাকাতরা এদেশে চলে আসছে। তখন তারা চিন্তা করলো যে এদেশের লোকগুলার কি অবস্থা। তাছাড়া সরকার তো এদেরকে ধরতে চায়, এখন যাদেরকে ধরতে চায় তারা ভিন্ন দেশে আশ্রয় নিছে। তখন ইংরেজ সরকারের কাছে, ব্রিটিশ সরকারের কাছে চিঠি লিখছে বার্মার সরকার যে আমার দেশের কিছু অপরাধী চক্র আপনার দেশে আশ্রয় নিছে, এদেরকে আমাকে হস্তান্তর করেন, তাহলে আপনার যেমন বিশাল বাহিনী আছে, আমারও বিশাল বাহিনী আছে, আমি আপনার দেশে আমার পুলিশ বাহিনী পাঠাইয়া অপরাধীদেরকে ধরার জন্য চেষ্টা করবো ইত্যাদি। ওই চিঠির কপি আমাদের কাছে আছে। তারপরে ত্রিপুরারা, আরেকটা সম্প্রদায় আছে ত্রিপুরা। এরা হলো ভারতের ত্রিপুরা অঞ্চল থেকে আসছে। এরা পাহাড়ে জমি চাষ করত। বর্তমান যুগে যেরকম সীমানাটা, রাষ্ট্রীয় সীমানাগুলো সুরক্ষিত, আদি যুগে এমন ছিল না। সীমানা এদিক সেদিক হচ্ছে, সীমানার পাহারাদার ছিল না। অনুরূপ এই ত্রিপুরারা পাহাড়ে জমি চাষ করতে এই বছর এই পাহাড়ে, তারপরের বছর ওই পাহাড়ে, তারপরের বছর ওই পাহাড়ে। কবে তারা ভারতের সীমানা, ত্রিপুরার সীমানা ছেড়ে বাংলা অঞ্চলে চলে এসছে তারা নিজেরাই জানে না। এবং এই পৃথিবীতে যে রাষ্ট্র যন্ত্র নামে কোনো কিছু আছে সেটাও তারা জানতো না। তারা তাদের সরকারের নেতৃত্বে পরিচালিত হইত, এবং তারা তাদের 20, 50, 100, 200 পরিবারের যে প্রধান রাজ্য সর্দার, এই সর্দারকে মনে করতো তারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, যার কারণে এর উপরে তাদের কোনো চিন্তা বিগ্রহ ছিল না। এইভাবে ত্রিপুরারা এদেশে আসে। ত্রিপুরারা এদেশে আসে কি করলো, এটা এখন ত্রিপুরা, মগ এবং চাকমা এই তিনটা আসলে উদ্বাসী বহিরাগত, কিন্তু এখন তারা আদিবাসীর দাবিটা। এ হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ইতিহাস। পার্বত্য চট্টগ্রাম আদি থেকে বাংলা অঞ্চলের অংশ এবং চট্টগ্রামেরই অংশ। এখানে মানুষ বসবাস করা সরকারিভাবে একেবারে নিষিদ্ধ ছিল না, কিন্তু সেখানে গেলে বন্য জন্তু জানোয়ার, বাঘ ভাল্লুক এবং ম্যালেরিয়ার প্রকোপ খুব বেশি ছিল। মানুষ সেখানে ঢুকলে ম্যালেরিয়া হইত। এই জন্য বিভিন্ন রোগ বালাইয়ের কারণে, জন্তু জানোয়ারের ভয়ে আদি থেকে মানুষ সেখানে বসবাস করা থেকে নিজেদেরকে গুটিয়ে রেখেছে। কিছু কিছু মানুষ চাষবাস, কাঠ কাটা
বিভিন্ন কারণে এই সেখানে বসবাস করত অল্প সংখ্যক মানুষ। বাহির থেকে বহিরাগতরা এখানে আসে ঢুকে যাওয়ার পরে সেখানে বহিরাগতরাই সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠ হইয়া তারা বর্তমানে সেখানে আদিবাসী হয়ে গেছে, আদিবাসীর দাবিতে। এ হচ্ছে সংক্ষিপ্ত পার্বত্য চট্টগ্রামের ইতিহাস। তারপরে তিনটে গোষ্ঠীর ইতিহাস। এখন চাকমারা হচ্ছে যখন ধারাবাহিক যাযাবরটা আসছে, বর্তমানে আছে আমাদের বাংলাদেশে, এখানে তারা আদিবাসীর দাবিদার। এর আগে ছিল বার্মাতে, সেখানেও তারা সরকার মানত না। তার আগে ছিল ইয়েতে চম্পকনগর, সেখানেও তাদের একই ইতিহাস। তার আগে ছিল কল্পনগর। এগুলো হাজার হাজার বছরের চাকমা জাতির ইতিহাস। তারা যেখানে যায় নিজেদেরকে শাহেনশাহ মনে করে। বর্তমানে তাদের একই অবস্থা। তো আমি যে কথাটা বলতেছিলাম, যে কথাটা বলার মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে বর্তমান পার্বত্য চট্টগ্রামে তাদেরকে পুঁজি করে, সেখানকার সংখ্যাগরিষ্ঠ উপজাতিদেরকে পুঁজি করে খ্রিস্টান ধর্মের মিশনারি দেওয়া খুব জোরে চলতেছে। এবং উপজাতিদের মধ্যে বেশিরভাগ, শতকরা 80 বলতে পারেন, 90 বলতে পারেন, কোনো কোনো ক্ষেত্রে 100 তারা খ্রিস্টান হয়ে গেছে। এমন অবস্থায় আমাদের বাংলাদেশের মানচিত্র এবং তাদের চিন্তা বিকেল হলে সেখানে আলাদা একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যদি এমন কোনো স্বপ্ন সেখানে তাদের বাস্তবায়িত হয়ে যায়, তাহলে বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের মানচিত্র ঠিক থাকবে না। এখানে দাওয়াতি বিষয়ের উপরে মূল আলোচনা হতেছে, আপনারা জানেন। তাবলীগের আলোচনা আপনারা যারা যান, তারা শুনছেন, দাওয়াত থাকবে তো দিন থাকবে, দাওয়াত থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো দুনিয়া থাকবে। এখানে আমি যে জিনিসটা বুঝাতে চাইতেছি সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আমাদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মানচিত্রের সাথে একীভূত রাখতে হবে, এটা আমাদের দায়িত্ব, নাগরিক হিসেবে দায়িত্ব, মুসলমান হিসেবে ভিন্ন দায়িত্ব, নাগরিক হিসেবে অতিরিক্ত দায়িত্ব। পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যে সকল ষড়যন্ত্র চলতেছে, ভারতবর্ষের ইতিহাস যদি আমরা জানি, এদেশ ইংরেজরা দখল করছে, কারো কোনো মাথা ব্যথা ছিল না, সকলেই একমত হয়ে গেছে, সকলেই মেনে গেছে। শুধুমাত্র ওলামায়ে কেরাম মানতে পারে নাই। কেন? ওলামায়ে কেরামের দায়িত্ব একটু বেশি, ধর্মের প্রতি, রাষ্ট্রের প্রতি, জাতির প্রতি, যে এই দেশ, এই জাতি আমরা রক্ষা করতে হবে। চাকমা জাতি যদি আমরা আমাদের দায়িত্ব পালন না করি, তাহলে একটা ভয়ভীতির একটা খবর আছে, সেটা হচ্ছে ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আমাদের কিছু দায়িত্ব আছে, সেগুলো যদি আমরা আদায় করতে ব্যর্থ হই, বুঝতে যদি আমাদের কষ্ট হয়, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য জাতি দ্বারা তোমাদেরকে পরিবর্তন করে দেওয়া হবে, ওয়া লা তাদুররুহু শাইআ, এবং এতে আমাদের করার কিছুই থাকবে না। পার্বত্য চট্টগ্রামের চাকমারা খ্রিস্টান হয়ে গেছে, উপজাতিরা খ্রিস্টান হয়ে যেতেছে, মুসলমানও খ্রিস্টান হয়ে যাইতেছে। আমাদের মুসলিম হিসেবে জাতীয় জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষগুলো ধর্ম বিমুখ হয়ে যেতেছে। এর কারণ কি? এর কারণ এটাই, আমরা আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে উদাসীন হয়ে গেছি, এই কারণে এটা হয়ে গেছে। চাকমাদের ইতিহাস, চাকমাদের যিনি বর্তমান রাজা, তার নাম হচ্ছে দেবাশিস রায়। তিনি হচ্ছেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক মানে অত্যন্ত ক্ষমতাধর একজন মানুষ। বাংলাদেশ বিরোধী প্রচারণা প্রপাগান্ডায় তিনি অত্যন্ত সিদ্ধহস্ত মানুষ। 2009 সালে তিনি জাতিসংঘে একটা বিচার দিয়েছেন বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের সরকার সম্পর্কে, আমাদের এই বর্তমান যে সরকার চলতেছে এই সরকার সম্পর্কে তিনি একটা নালিশ পেশ করছেন। সেখানে নালিশটা হলো কি, জাতিসংঘের একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, বৈঠক। ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি যাওয়ার আগে তিনি গিয়ে উপস্থিত। সেখানে সরকার সম্পর্কে বিচার দিচ্ছে, বাংলাদেশের আদিবাসীর অধিকার হরণ করা হয়েছে, এই কাজটা করতেছে সরকারিভাবে, সরকার করতেছে। তখন জাতিসংঘ থেকে বাংলাদেশকে কৈফিয়ত তলব করা হয়েছে যে আপনারা তো আদিবাসীর অধিকার হরণ করতেছেন। তখন বাংলাদেশের পক্ষে প্রতিনিধি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বললেন যে আদিবাসী অধিকার আমরা হরণ করতেছি না, কেন আমরা আদিবাসী অধিকার হরণ করবো, বাংলাদেশের আদিবাসী তো আমি। প্রথমে যে কথাটা বলছিলাম
জাতিসংঘের আদিবাসীর ডেফিনিশন যেটা, সেটা হচ্ছে ব্রিটিশ আমাদেরকে এই দেশ শাসন করছে 240 বছর। শুধু শাসন করছে, ইংল্যান্ড থেকে কোনো মানুষ আনে এখানে বসতি স্থাপন করাই নাই। যদি বসতি স্থাপন করাইতো এবং নতুনভাবে বসবাসকারীরা যদি রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধায় যদি অগ্রগামী হয়ে যেত, আমরা যদি বঞ্চিত হয়ে যেতাম, তাহলে আমরা আদিবাসী হিসেবে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতাম। যেহেতু ব্রিটিশ শুধুমাত্র শাসন করছে, সেখান থেকে মানুষ আনি এদেশে বসবাস করাই নাই, অতএব আমরা আদিবাসীরা অধিকার বঞ্চিত হইয়া অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করারও প্রয়োজন নাই। অতএব এই কথাই সঠিক যে এদেশের আদিবাসী আমরা। এই বাংলাদেশ বিরোধী এই সমস্ত প্রচারণা চালাইতেছেন দেবাশিসরা। তিনি হচ্ছেন 111 সরকার, এদেশের ফখরুদ্দিন সরকার, আপনারা দেখছেন, অনেকেই নাম শুনছেন, যার আমলে প্রধানমন্ত্রী, সাবেক দুই প্রধানমন্ত্রীকে জেলে ঢুকানো হয়েছে। ওই সরকারের 10 জন উপদেষ্টার একজন উপদেষ্টা হচ্ছেন দেবাশিসরা। বর্তমান চাকমা জাতির প্রধান ব্যারিস্টার দেবাশিসরা। উনি পুরা পৃথিবী ব্যাপী তার বিচরণ আছে, পুরা পৃথিবীর সাথে তার যোগাযোগ আছে। বাংলাদেশ বিরুদ্ধে যত রকমের প্রচারণা আছে, প্রপাগান্ডা আছে, সবকিছু তিনি করেন। তিনি আমাদের এই 111 সরকারের উপদেষ্টা। তার বাবার নাম হলো ত্রিদীপ রায়। ত্রিদীপ রায় হচ্ছে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যুদ্ধে সশস্ত্র বিদ্রোহের সবচেয়ে বড় নেতা। বর্তমান বাংলাদেশের যুদ্ধ অপরাধের বিচার হইতেছে। স্বাধীনতার বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করছে, এদের বিচার হইতেছে। অনেকের বিচার হয়ে গেছে, অনেকের বিচার চলতেছে। কিন্তু দুর্ভাগ্যজনক কথা হলো, সবচেয়ে বড় যুদ্ধ অপরাধী যে, সে বিচারের আওতার বাহিরে রয়ে গেছে। তার নাম হচ্ছে ত্রিদীপ রায়। ত্রিদীপ রায়ের অপরাধ হলো, তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে 1830 জন রাজাকার, সুনির্দিষ্ট 1830 জন রাজাকারের কমান্ডার ছিলেন। অস্ত্র নিয়ে যুদ্ধ করছেন স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে, পশ্চিমাদের সাথে একাকার হয়ে। দেশ যখন স্বাধীন হয়ে গেল, দেশ স্বাধীন হওয়ার পরে তিনি দেশ ত্যাগ করছেন। দেশ ত্যাগ করে পাকিস্তান চলে গেছেন। বিভিন্ন স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন দেশে গেছে, উনি গেছেন পাকিস্তান। পাকিস্তানে গিয়ে যারা গেছে, আরো গেছেন, গোলাম আজম সাহেব গেছেন, অনেকেই গেছেন। তন্মধ্যে ত্রিদীপ রায় পাকিস্তানের পক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছে। অর্থাৎ পাকিস্তান সবচেয়ে বেশি সম্মান দিয়েছে তাকে, ত্রিদীপ রায়। এই ত্রিদীপ রায় চলে যাওয়ার পরে তার যে বাহিনী ছিল, রাজাকার বাহিনী, 300 জনের মতো সরকারি তখনকার সরকারের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করছে। বাকি 1500 জনের বেশি, এরা অস্ত্র জমা দেয় নাই, আত্মসমর্পণ করে নাই, এরা জঙ্গলে আশ্রয় নিয়েছে। চাকমাদের মধ্যে আরেকজন নেতার নাম হচ্ছে মানবেন্দ্র নারায়ণ লারমা, সংক্ষেপে তাকে বলে MN লারমা। তিনি চিন্তা করলেন, নেতা চলে গেছে, বাহিনী আছে জঙ্গলে, এখন বাহিনী নেতা শূন্য। আমি যদি নিজেকে নেতা ঘোষণা দিয়া এই বাহিনীটার পরিচালনা হাতে নিতে পারি, তাহলে বিশাল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ 9 মাসে স্বাধীন হয়েছে। আমি যদি এই বাহিনীটাকে হাতে নিতে পারি, সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশকে তার চাইতে কম সময় স্বাধীন করে ফেলতে পারবো। বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে তার চাইতে কম সময় বিচ্ছিন্ন করতে পারবো। এই চিন্তা এবং চেতনা নিয়ে তিনি ওই রাজাকার বাহিনীকে নতুন নামকরণ করলেন শান্তি বাহিনী। শান্তি বাহিনীর নাম আপনারা শুনছেন? শান্তি বাহিনীর গোড়ার কথা হইল এটা। শান্তি বাহিনী মানে রাজাকার বাহিনী, স্বাধীনতা বিরোধী। স্বাধীনতার চেতনার কোন সরকার যদি ক্ষমতায় আসে, তার জন্য উচিত হলো স্বাধীনতা বিরোধী এই বাহিনীটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের সরকার, আমাদের রাজনীতিবিদরা অদূরদর্শী, অসচেতন, যার কারণে এদের সাথে আবার বসে, এদের সাথে আবার চুক্তি করে, এদের সাথে আবার প্রসারাপ করে। যাই হোক, বর্তমান শান্তি বাহিনী, তাদের সাথে সরকারের চুক্তি হয়েছে। আমাদের সংবিধান বিরোধী অনেক চুক্তি হয়েছে। আমাদের সংবিধান বলে, বাংলাদেশের নাগরিক হইলে আমি যে কোনো সময় যে কোনো জায়গায় বসবাস করার অধিকার আমার আছে, এই কথা আমার সংবিধান বলে। কিন্তু চুক্তিতে বলে, এই রাজাকার বাহিনীর সাথে যে চুক্তি হয়েছে, শান্তি বাহিনী মূলত রাজাকার, এই রাজাকারের সাথে আমাদের যে চুক্তি হয়েছে, এই চুক্তিতে বলা হয়েছে বাংলাদেশের 61 জেলার কোনো মানুষ পার্বত্য চট্টগ্রামে গিয়ে বসতি স্থাপন করতে পারবে না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমাদের সংবিধান বলে বাংলাদেশের যে কোনো পদ যে কারোর জন্য উন্মুক্ত, শুধু মুসলমানের জন্য নয়, শুধু হিন্দুর জন্য নয়,
কোনো চাকমা, কোনো মগ, কোনো ত্রিপুরা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায়, আইনে কোনো বাধা নাই। কিন্তু আমাদের চুক্তিতে বলা হয়েছে আঞ্চলিক পরিষদ। কথা তো অনেক লম্বা হয়ে যেতেছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আছে, অনেকগুলো অঞ্চল আছে, কোনো অঞ্চলের আঞ্চলিক পরিষদ নেই। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো পাকিস্তান, ভারত, আফগানিস্তান, বার্মা, এই সকল রাষ্ট্রগুলার ভারতে 22টা সরকার আছে, পাকিস্তানে 6টা সরকার আছে, আফগানিস্তানে 19টা সরকার আছে, সবগুলো সরকারের কেন্দ্রীয় সরকার আছে, অনুরূপ বার্মা। কিন্তু বাংলাদেশ হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। একটা সরকার এই দেশটা পরিচালনা করবে, বিকল্প কোনো ক্ষমতা নাই, প্রাদেশিক কোনো ক্ষমতা নাই, আঞ্চলিক কোনো সংবিধান নাই, আঞ্চলিক কোনো আইন নেই। অর্থাৎ এখানে ফেডারেল কোনো সিস্টেম নেই, এখানে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। ঢাকা কেন্দ্র, এই কেন্দ্রের অনুকরণে সারা দেশ চলবে। কোনো অঞ্চলের কোনো আঞ্চলিক সরকার নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো অনেকগুলো অঞ্চলের মধ্যে একটা অঞ্চল হলো চট্টগ্রাম। চট্টগ্রাম অঞ্চলের খণ্ডিত অঞ্চল হলো পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামকে আঞ্চলিক পরিষদ দেওয়া হয়েছে এবং আঞ্চলিক পরিষদের অধিকাংশ আইনগুলো বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। সেটা হচ্ছে আঞ্চলিক পরিষদের যিনি প্রধান হবেন তিনার না চেষ্টা হইতে হবে। অর্থাৎ কোন মুসলমান এই পদে কোনোদিন ইলেকশন করতে পারবে না, নির্বাচন করতে পারবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সন্তুল্লাহ মান নির্বাচন করতে পারবে, কিন্তু সন্তুল্লাহ মান পদে নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া সকলেই অযোগ্য। অর্থাৎ অসাংবিধানিক বৈষম্যমূলক একটা চুক্তি তাদের সাথে করা হয়েছে, যারা মূলে স্বাধীনতা বিরোধী এবং রাজাকার। এই হলো ত্রিদীপ রায়। ত্রিদীপ রায়ের বাবার নাম হলো নলিনাক্ষ রায়, তার বাবার নাম হলো ভুবন মোহন রায়। আমি যে কথাগুলো বলতেছি অধিকাংশ হলো ভুবন মোহন রায়ের লেখা থেকে। তাদের ইতিহাস সংক্রান্ত যে কথাগুলো, তারা যে আদিবাসী নয়, তারা যে যাযাবর, তারা বাহির, অধিকাংশ কথাগুলো হলো ভুবন মোহন রায়ের লেখা থেকে পড়ে বলতেছি। তারপর ভুবন মোহন রায়ের বাবার নাম হলো ত্রিদীপ রায়। ত্রিদীপ রায়ের বাবার নাম হলো ত্রিদীপ রায়, ভুবন মোহন রায়, হরিশচন্দ্র রায়, কালিন্দী রানী, ধরম বৎস খান, জব্বার খান। দাওয়াত না দিলে, দাওয়াত না থাকলে মুসলমানদের একমাত্র কাজ দাওয়াত। এটা যদি না থাকে দিনও থাকবে না, দুনিয়াও থাকবে না, কিছু থাকবে না, নিজের ঈমানও থাকবে না। ওই ইস্তাবদুল কওমান গায়রকুম কোন জাতি বাঙালিরা যদি খ্রিস্টান হয়ে যায় আল্লাহর কোনো অসুবিধা নেই। এই চাকমা রাজা, বর্তমান চাকমা রাজার 8 নম্বর পুরুষ হচ্ছে জব্বার খান। জব্বার খান হচ্ছে মুসলমান। নামে বুঝতে পারতেছেন তো আপনারা? জব্বার খান মুসলমান। জব্বার খান উপরে তব্বার খান, জান বক্স খান, শের দৌলত খান। সংক্ষেপে বলতেছে আমি ইতিহাসগুলা। শের দৌলত খান হলো চাকমাদের 11 নম্বর পুরুষ, বর্তমান চাকমা রাজার 11 নম্বর পুরুষ। ভারতবর্ষের ইতিহাস যারা জানেন, অন্যরা জানবে না, ওলামায়ে কেরাম তত বেশি জানে, অন্যরা জানে না, অন্যরা জানে ভুলগুলা। শুদ্ধ ইতিহাস যারা জানেন, ইংরেজ আসার পরে ইংরেজকে সকলেই মানে নিয়েছে, শুধু ওলামায়ে কেরাম মানতে পারে নাই। ওলামায়ে কেরাম মানতে পারে নাই। এবং ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম যে ফতোয়া আসছে যে এই দেশ দারুল হারম, সে ফতোয়া হলো 1803 সাল। এবং এই ফতোয়ার আলোকে যে যুদ্ধগুলো হয়েছে, পলাশের যুদ্ধ, মহীশূরের যুদ্ধ, এসব কি হয়েছে, বালাকোটের যুদ্ধ, এই যুদ্ধগুলো এই ফতোয়ার আলোকে হয়েছে। এবং এই ফতোয়া হলো 1803 সালের। আমি যে চাকমা নেতার কথা বলতেছি, শের দৌলত খান, তিনি এই ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধ শুরু করছেন 1776 সালে। 1776 সালে। অর্থাৎ আমাদের ওলামায়ে কেরামের ফতোয়া, দারুল হরমের ফতোয়ার 27 বছর আগে এই চাকমারা ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করছে। কেন? তিনি মনে প্রাণে মুসলমান ছিলেন। তিনি মনে প্রাণে মুসলমান ছিলেন। তিনি যুদ্ধ শুরু করছেন 1776 সালে। 1776 সাল থেকে 1783 সাল পর্যন্ত যুদ্ধ চালানোর পরে তিনি মারা গেছেন। তিনি মারা যাওয়ার পরে চাকমাদের 10 নম্বর পুরুষ জান বক্স খান ক্ষমতাসীন হয়েছে, উনার ছেলে। জান বক্স খান ক্ষমতাসীন হওয়ার পরে কোন রকম 3 বছর যুদ্ধ চালানোর পরে তার মনের ভিতরে নতুন একটা ক্রীড়া ঢুকলো, নতুন একটা বুদ্ধি আসলো যে বৃহৎ শক্তি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে কোনো লাভ নাই, আপোষ করাই ভালো। তখন ঢাকা বাংলাদেশের রাজধানী ছিল না, ঢাকা নামে কোনো কিছু ছিলই না। বাংলা অঞ্চলের রাজধানী ছিল কলকাতা। এই জান বক্স খান কলকাতা গিয়া বাদশাকে উপকণ্ঠ, লর্ড, ইংরেজিতে বলে লর্ড, আমরা বর্তমানে বলি গভর্নর, গভর্নরকে এই হাদিয়া তোহফা উপঢৌকন দিয়া ক্ষমা প্রার্থনা করলেন যে আমরা আর যুদ্ধ করব না। তখন লর্ড তাকে শর্ত সাপেক্ষে ক্ষমা করলেন। শর্ত হলো কি, রাঙ্গামাটির জঙ্গলে থাকলে এখন তোমরা অবস্থা বেগতে দেখি আপোষ করতে এসছো তুমি,
আবার যদি তোমার অবস্থা ভালো হয়, তুমি হয়তো আবার যুদ্ধ শুরু করে দিবে। এই জন্য তুমি রাঙ্গামাটিতে দেখতে পারবে না, তুমি চট্টগ্রাম শহরে চলে আসতে হবে, রাজবাড়ী চট্টগ্রাম শহরে স্থানান্তর করতে হবে। যারা চট্টগ্রাম শহরে গেছেন, আন্দরকিল্লা জুমা মসজিদের সামনে যে দোকানগুলো আছে, গলিগুলো আছে, প্রত্যেকটা দোকানের সাইনবোর্ডে লেখা আছে রাজাপুকুর লেক অথবা রাজাপুর লেক। এই রাজা হচ্ছে জানবক্সহা। আমি বুঝাইতে চাইতেছি কি, ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো আপোষ নেই। যদি কখনো কোনো আপোষ কেউ করে বসে, তাহলে পরিণতি হলো জানবক্সহা আপোষ করছে। আপোষ করার পরে তার ছেলের জীবনটা অতিবাহিত হওয়ার পরে তার নাতি হলো জব্বার খান। জব্বার খান মাথার ভিতরে এই গিরে ঢুকছে যে ধর্ম কোনটা ভালো। যখনই কোনো আপোষ আসবে, তখনই এমন একটা ক্রীড়া আমাদের মাথায় ঢুকতে পারে, আল্লাহ না করুক, যে ধর্ম কোনটা ভালো, ইসলাম ধর্ম ভালো নাকি খ্রিস্টান ধর্ম ভালো নাকি হিন্দু ধর্ম ভালো। অনেকে ভালো বলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে। জব্বার খান সিদ্ধার ভিতরে তিনি ফাইনাল সিদ্ধান্ত উপনীত হলেন যে হিন্দু ধর্ম ভালো। তিনি সরাসরি ইসলাম ধর্ম ছেড়ে এই জব্বার খান হিন্দু ধর্ম গ্রহণ করলেন। হিন্দু ধর্ম গ্রহণ করার পরে তার ঘরে ছেলে জন্মগ্রহণ করলো, এই চাকমাদের 7 নম্বর পুরুষ ধরম বক্স খান। ধরম বক্স খাঁকে চট্টগ্রামের ভাষা আরেকটা নামে ডাকা হয়, ওই নাম হচ্ছে 18 মাসিয়া ধরম বক্স খান। 18 মাসিয়া ধরম বক্স খান মানে জব্বার খান দুনিয়া থেকে যাওয়ার 18 মাস পরে তিনি দুনিয়াতে আসলেন। বাপ দুনিয়া থেকে যাওয়ার 18 মাস পরে কোনো সন্তান দুনিয়াতে আসলে সন্তানের কি অবস্থা আপনারা জানেন। অর্থাৎ শুধু ইমান হারায় নেই, বংশ হারাইছে। বংশ হারানোর পরে হিন্দু বাবার সন্তান হিন্দু, সে বিয়ে করছে একজন এই কেরানিকে, মহিলা কেরানিকে, সরকারের একজন কর্মকর্তা, মহিলা কর্মকর্তাকে বিয়ে করলেন। এই মহিলা কর্মকর্তা ছিল বৌদ্ধ। এই মহিলা কর্মকর্তার নাম হলো এই রানী কালেন্দী। তিনি অত্যন্ত বুদ্ধিমতী, অত্যন্ত চেতনাময়ী। তিনি স্বামীর ধর্ম গ্রহণ করেন না, স্বামীকে নিজ ধর্মে দীক্ষিত করছেন। অর্থাৎ ধর্ম বক্সকাকে বৌদ্ধ ধর্মে নিয়ে আসছেন। এই বৌদ্ধ ধর্মের 6 নম্বর নেত্রী হলেন রানী কালেন্দী। রানী কালেন্দীর বদৌলতে মাধ্যমে আজকের চাকমা জাতির উন্নতি। বাংলাদেশের শীর্ষ পদ চাকমাদের দখলে, বাংলাদেশের বড় বড় পদগুলো এখন চাকমাদের দখলে। এই 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 উন্নতির এই শিখরে পৌঁছানোর পিছনে চাকমা জাতিকে অবদান হলে রানী কালেন্দী। তাহলে কি বুঝলাম আর কি বুঝাইলেন? তারপরে 11 নম্বর থেকে উপর আপনারা বুঝে গেছেন যে মানুষ কেন ইমান হারা হয়। ইমান যখন মূল্যহীন হয়ে যায়, তখন মানুষের কাছে ইমান আর থাকে না, ইমান হারা হয়ে যায়। তারপরে 11 নম্বর থেকে উপর দিকে উঠি, শের দৌলত খান। তিনি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করছেন। এদেশে দারুল হরবের ফতুয়ার 27 বছর আগে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছেন। তিনি মানসম্মত একজন মুসলমান ছিলেন, ভালো মানের একজন মুসলমান ছিলেন। তার উপরেরগুলো অবশ্যই মুসলমান ছিল। কেমন মুসলমান ছিল? ধরম বক্স খান উপর হইল এই ফতে খান, নুরুল্লাহ খান, জব্বার খান, শের মোস্তফা খান। তারপরে মোগল দারামিয়া। এখন থেকে চাকমাদের উপরের দিকে 17তম পুরুষ। আমরা এখানে সকলেই আলেম ওলামা, সকলেই মুসলমান, সকলেই এক একজন হাজার হাজার মুসলমানের প্রতিনিধি, মানসম্মত মুসলমান। আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা আসে এবং যায় তারাও মুসলমান। আমাদের মধ্যে এমন কেউ তো এখানে নাই যিনি মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনিকে বিয়ে করতে চাইলে প্রস্তাবটা গ্রহণযোগ্য হবে, এমন কেউ আছে এখানে? মনে হয় নাই। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা তার আগের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এদেরকে যদি আপনি একটা স্কেলে ফেলাইয়ে মাপেন, তাহলে মোগল সম্রাট যারা এদেশে একটানা 500 বছর শাসন করছেন, বর্তমানে তো 5 বছর পরে আন্দোলন শুরু হয়ে যায়, যারা একটানা 500 বছর শাসন করছেন, তাদের লেভেলটা বর্তমান আমাদের ক্ষমতাসীনদের থেকে অনেক উপরে হবে না? এই দারামিয়া, চাকমাদের 17তম পুরুষ দারামিয়া বিয়ে করছেন মোগল রাষ্ট্রপতি। তাহলে কোন পর্যায়ের মুসলমান? অত্যন্ত সম্ভ্রান্ত মুসলমান, অত্যন্ত সম্ভ্রান্ত মুসলমান। এই সম্ভ্রান্ত মুসলমানের বংশধর আজকে সম্পূর্ণরূপে ইসলাম ছাড়ে ভিন্ন ধর্মের অনুসারী। পার্বত্য চট্টগ্রাম কে নিয়ে এই পর্যন্ত যাহা কিছু বললাম, চাকমাদেরকে নিয়ে যাহা কিছু বললাম, এই সবগুলো কথার পিছনে একটাই কথাই আমি বুঝাতে চাই, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা, আমাদের দিন ধর্ম ইমান রক্ষার সবচেয়ে বড় হাতিয়ার হলো এই সময়ের মধ্যে দাওয়াত। আজকে উপজাতিদেরকে খ্রিস্টান বানাচ্ছি, এবং খ্রিস্টানরা সেখানে নতুন একটা রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা করতেছে। আল্লাহ না করুক যদি সেখানে নতুন একটা রাষ্ট্র খ্রিস্টানদের হয়ে যায়, মধ্যপ্রাচ্যে ইসরায়েল প্রসার করে কি হচ্ছে সেটা আমরা সবাই জানি।
পার্বত্য চট্টগ্রামে যদি খ্রিস্টানদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায়, ঢাকা নিরাপদ থাকবে না, আমাদের রাষ্ট্র নিরাপদ থাকবে না, আমাদের সরকারও নিরাপদ থাকবে না। শুধু আমরা নয়, প্রতিবেশী ভারত বলেন, চীন বলেন, কাহারও কোনো নিরাপত্তা থাকবে না। এরা ওই উদ্দেশ্যে এখানে বসবে। তাহলে যদিও সমস্যা সকলের, কিন্তু সমস্যাগুলো সবাই না বুঝলো, সবার আগে বুঝার দায়িত্ব হলো ওলামায়ে কেরাম। তাহলে আমাদেরকে বুঝতে হবে সবার আগে। বুঝতে হলে শুধু বুঝলে হবে না, প্রেসক্রিপশনও শুরু করে দিতে হবে, চিকিৎসাও শুরু করে দিতে হবে। সেই চিকিৎসা কি? সেই চিকিৎসা হলো পার্বত্য চট্টগ্রামে নিষিদ্ধ করা হয়েছে তাদের চক্রান্তে, তাদের কৌশলে, যে নতুনভাবে সেখানে কোনো মুসলমান বসতি যেন না হয়। এটা হলো তাদের প্রেসক্রিপশন। তাহলে আমাদের প্রেসক্রিপশন হবে তার বিপরীত, অর্থাৎ সেখানে মুসলমানের বসতি বাড়াইতে হবে, সেখানে মুসলমানের আনাগোনা বাড়াইতে হবে, সেখানে মক্তব প্রতিষ্ঠা করতে হবে, সেখানে মসজিদ প্রতিষ্ঠা করতে হবে, সেখানের উপজাতিদের পিছনে দাওয়াতি মেহনত চালাইতে হবে। না হলে আমাদের শাসক গোষ্ঠী, আমাদের রাজনীতিবিদরা, আমাদের সরকাররা হয়তো বুঝবে, পরে বুঝবে, আমরা আগে থেকে বুঝে সতর্ক করতে হবে এবং সঠিক প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করতে হবে। সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক দাওয়াতি কাজ এখন থেকে শুরু করতে হবে। আর এর দায়িত্ব হচ্ছে সারা বাংলাদেশের। তার মধ্যে প্রধান দায়িত্ব হচ্ছে প্রতিবেশী জেলাগুলো। প্রতিবেশী জেলা কোনটা? কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী। আল্লাহ তাআলা